বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য এবং বর্ষিয়ান রাজনীতিবিদ। আহ জনাব কাদের সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতেই যে প্রশ্নটি করতে চাই, মুক্তিযুদ্ধের আর এক মহান সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী, আপনার বড় ভাই, তাকে আবারও আটক করা হয়েছে। মোটামুটি বলা যেতে পারে 9 মাস, 8-9 মাসের মাথায় ডক্টর ইউনূস সরকারের সময় তাকে আটক করা হলো, আবার বিএনপি সরকারের সময়ও তাকে আটক করা হলো। আমি যদি সরাসরি আপনাকে প্রশ্ন করি যে হাতে গোনা যে কজন মুক্তিযোদ্ধা আপনি সহ কথা বলছেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, স্বাধীনতার বিরোধী শক্তির বিরুদ্ধে, এটি কি তেমন কোনো ষড়যন্ত্র, বা তাকে আটকের মধ্য দিয়ে কি রাষ্ট্র কোনো বিশেষ সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে আপনাদের মতো মানুষকে? কি বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। জাতিতে সময় সময় এমন বিপর্যয় আসে, যেটা এখন এসেছে। লতিফ সিদ্দিকীকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করেছিল সম্পূর্ণ মিথ্যা একটি অজুহাতে। হয়তো এবার যাওয়া হবে না, আমি কোর্টে গিয়ে দেখবো কোর্ট কি বলতে চায়, কোর্ট কি দেশটাকে জাহান্নামে পাঠিয়ে দিতে চায় কি চায় না। আমার কিন্তু মনে হয়েছে 87 বছরের একজন মানুষ, আমার কথা আছে, আমি বলতে চাই, একটা মিনিট সেই আদালত অপেক্ষা করেন, তার কথা শোনেনি। আদালতের প্রতি অভিযুক্তের আস্থা না থাকলে তো কোনো মতেই বিচার হতে পারে। একজন সাংবাদিক, মোটাসোটা একজন সাংবাদিক বলতেছিলেন যে এইরকম উনি কথা বলতে পারবেন না, কারণ উনি অ্যাকিউজড। যারা অভিযুক্ত তারা কেন কথা বলতে পারবে না? যত কথা আছে হাওলাত করে এনে যদি বলেন তাও বলতে পারবে। হ্যাঁ, বিচারের উপর, বিচার হয়ে গেলে সেটার উপর হয়তো কথা বলতে পারবেন না, এটা খুব সহজ। যখন অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন কাদের সিদ্দিকী এরকম 87 বছর বয়সে লতিফ সিদ্দিকীর হাতে যে এই হ্যান্ডকাপ করালো, আপনি কি মনে করেন? আমি আর কি মনে করব? আমি বলতে বাধ্য হয়েছিলাম যে আমাদের হাতে বহুবার হ্যান্ডকাপ করা হয়েছে। আমরা হ্যান্ডকাপকে নববধূর হাতের ভবিষ্যতের স্বপ্ন নেওয়া চুরি মনে করি, বালা মনে করি। সেটাই আমি তাকে বলেছি। আমি একদিক থেকে খুব আশান্বিত ছিলাম, কিন্তু এই কদিনের কর্মকাণ্ডে সত্যিই আমি ক্ষুব্ধ। আপনি বলছেন যে ষড়যন্ত্র হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, কিন্তু যদি সেটি না হয়ে থাকে, যদি প্রচ্ছন্ন বিশেষ কারো ইঙ্গিতে তিনি আটক হয়ে থাকেন, অথবা আমি যদি প্রশ্নটা এইভাবে করি যে আমরা দেখেছি ডক্টর ইউনূস সরকারের সময় মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, বঙ্গবন্ধুর মাথায় মলমূত্র ত্যাগ করা হয়েছে বঙ্গবন্ধু ভাস্কর্যের মাথায়, আপনি সেটা নিয়ে রিয়াক্ট করেছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং পুরো 1.5 বছর ডক্টর ইউনূসের শাসন আমলে যা চলছিল, আহ সেখান থেকে অনেকে বলেন যে খুব বেশি পরিবর্তন হয়নি। তাহলে পরিবর্তন যদি না হয়ে থাকে, অথবা ষড়যন্ত্র যদি না হয়ে থাকে, আহ সেটিকে আপনি কি বলবেন, এবং সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি হবে? ষড়যন্ত্র না হলে পাকিস্তানের বিরুদ্ধে যেমনি যুদ্ধ করেছি আন্তরিকভাবে, ঠিক তেমনি এখানে একটা জিনিস আপনাকে মানতে হবে, বুঝতে হবে। তারেক রহমানের সরকার আর অন্তর্বর্তীকালীন অধ্যাপক ইউনূসের সরকারকে আমি এক বলে ভাবি না। কদিনের মধ্যে বুঝতে পারবো যেটা ষড়যন্ত্র নয়, এটা সত্যি। আর সত্যি হলে আমাকেও নিয়ে যেতে পারে কারাগারে। কারাগারে নিয়ে কোনো শাসক কোনোদিন জয়ী হয় নাই, জয়ী হতে পারে নাই। ন্যায় বিচারের একটা আলাদা শক্তি আছে, এবং এখানে আমি মূলত লতিফ সিদ্দিকীকে এখানে এই ইস্যুর সঙ্গে বিন্দু মাত্র সম্পৃক্ত ভাবি না, দেখি না। কারণ তখন তিনি কিচেন ক্যাবিনেট ছিলেন না। আজকে 14-15 বছর তিনি আওয়ামী লীগ করেন। আজকে যারা এত বড় বড় কথা বলে, আমি সেই 99 সাল থেকে শেখ হাসিনা
শেখ হাসিনার বিরুদ্ধে বলা যায় না। শেখ হাসিনা যেসব কাজ করতেছেন আমাদের পছন্দ হয়নি, সেই কাজের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি, এখনো করছি। কিন্তু শেখ হাসিনার বিচার হবে, ফাঁসি দেবে, সেটাও যে হয় হয় করে নাচবো, হাততালি দেবো, সেরকম মানুষ আমি না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমার রক্ত না হতে পারে, কিন্তু আমার রাজনৈতিক সম্পর্ক। আমি এবং চাই এই ধারা যদি, দেশে। জি জি বলুন। বলুন। না, যদি আহ, এই ধারা অব্যাহত থাকে, আজকে লতিফ সিদ্দিকীকে নেওয়া হয়েছে, কালকে যদি আপনাকে নেয়, এবং আহ মুক্তিযোদ্ধারা যদি নিরাপদ না মনে করেন এই রাষ্ট্রকে, তাহলে আসলে কি হতে যাচ্ছে আর কি হবে, পরিণতিটা কি আসলে? আমি আল্লাহকে হাজের নাজের জেনে আপনাকে বলতে পারি, এ রাষ্ট্র মুক্তিযুদ্ধের রাষ্ট্র। এ দেশ বঙ্গবন্ধুর দেশ। এ দেশ আমাদের দেশ, 18 কোটি মানুষের দেশ। মুক্তিযুদ্ধ পরাজিত শক্তির দেশ এটা নয়। পাকিস্তানি পশু শক্তি আমাদের চাইতে লাখো গুণ অস্ত্রের শক্তি ছিল। ছিল না তাদের ইমানের শক্তি, ছিল না তাদের আত্মার শক্তি। আমরা সেই পাকিস্তানিদের যদি পরাজিত করতে পারি, হ্যাঁ নিশ্চয়, নিশ্চয় 71-এর কাদের সিদ্দিকী আর হয়তো 2026, 27, 28 সালে হবেন, কিন্তু কাদের সিদ্দিকী মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই। তাই যারা অন্যায় করবেন তাদের আমি সাবধান করছি যে তারা দেশটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে সাকার করবেন না। 71-এর পরাজিত শক্তি কোনোভাবে বাংলাদেশকে জয় করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তারা এই অপকর্মের জন্য, তাদের পূর্বসূরীদের অপকর্ম জন্য একজন মুসলমান আল্লাহর কাছে যেভাবে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ যদি ক্ষমা মঞ্জুর করে, সেই রকম ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ ক্ষমা অর্জন করে যদি, দেশের মানুষ ক্ষমা অর্জন করে যদি, তাহলে হয়তো ভেবে দেখার একটা সময় আছে। তাছাড়া লাফালাফি যাই করুন, একদিনের জন্য দেশ, শত সহস্র বছরের জন্য দেশ। মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে, মানবিক মূল্যবোধে এদেশ অবশ্যই অবশ্যই চলবে। নিশ্চয়ই আমাদের ভুল আছে, নিশ্চয়ই শেখ হাসিনার ভুল আছে। শেখ হাসিনা না হয়ে যদি বঙ্গবন্ধু হতো, তাহলে আমি 2 হাত জোর করে দেশবাসীর কাছে মাপ চাইতাম, ক্ষমা চাইতাম। আমি এখনো ক্ষমা চাই, কারণ কাজ করতে গেলে ভুল হয় মানুষের, কষ্ট হয় মানুষের। সেই জন্যে রাজনীতি করলে মানুষকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রসুলের পরে, মা বাবার পরে দেশের মানুষই হচ্ছে রাজনৈতিক নেতাদের জন্য, কর্মীদের জন্য সবচেয়ে বড় সম্পদ। আপনি সাম্প্রতিক একটা অনুষ্ঠানে একদিন আগে বলেছেন যে আপনার বিরোধিতা যারা করবে তাদের সবাইকে নির্মূল করে ফেলবেন, এটা তো রাষ্ট্রের পলিসি হতে পারে না। আপনি যখন দায়িত্ব পাবেন, তখন তার জানমাল ও সম্মানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। এই কথাগুলো কার উদ্দেশ্যে বা কাদের উদ্দেশ্যে আপনার মন্তব্য? কথাটা কি মিথ্যে? কার উদ্দেশ্যে না, সকলের উদ্দেশ্যে, সকলের। আমার উদ্দেশ্যে যে তারেক রহমানের উদ্দেশ্যে একথা, একথা আমার খালেদা জিয়ার উদ্দেশ্য ছিল, শেখ হাসিনার উদ্দেশ্য। আপনার পরম শত্রু যিনি, আপনি যেদিন সরকারি দায়িত্ব নেবেন, নেওয়ার পরে সেই পরম শত্রুটিরও আপনি সেবক হবেন, দাস হবেন, এ কথাটা আপনাকে মনে রাখতে হবে। আমি রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছি বলে আমার যাকে অপছন্দ তাকে আমি নির্মূল করব, তার জীবন, তার সম্মান, তার সন্তান সন্ততিদের জীবন, তার সম্পদ, এর নিরাপত্তা থাকবে না, তাহলে আপনি কিসের কিসের একজন রাষ্ট্রনায়ক অথবা ক্ষমতা ধরবে? আমি মনে করি আল্লাহ তাআলা যার হাতে ক্ষমতা দিয়েছেন তাকেই দায়িত্ব দিয়েছেন অন্যকে সম্মান করার, অন্যকে ছোট করে বড় হওয়ায় কোনো সার্থকতা নেই। অন্যকে বড় করে যদি কিছুটা বড় হওয়া যায়, সেখানে হয়তো কিছুটা সার্থক। এখন দেশের সবচেয়ে বড় প্রয়োজন বিশ্বাস। বিশ্বাসের বড় অভাব হয়ে গেছে।
এখন দেশে একে অপরকে সম্মান করে না, আস্থা নাই। সেই আস্থা ফিরিয়ে আনা দরকার, ভারসাম্য ফিরিয়ে আনা দরকার। এখানে কেউ চেঙ্গিস খান হয়ে, কেউ নমরুদ ফেরাউন হয়ে, আর যাই হোক বাংলাদেশকে সুন্দর করতে পারে। বঙ্গবন্ধু যদি স্বাধীনতার পর যারা পাকিস্তানি সমর্থক ছিলেন, রাজাকার, আলবদর, আল শামসের, ওইভাবে ক্ষমা না করতেন, তাহলে আমরা বাংলাদেশে এতদিনও থাকতাম। অনেকের মনে হয় এটা ভুল হয়েছে, ওটা অনেকে মনে করেন একটা মারলে 10টা কেন মারবে না। একটা মারলে 10টা যিনি মারেন, তিনি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না। একটা মারলে আর আরেকটাও যাতে কেউ মারতে না পারে, এর নিয়ন্ত্রণ ক্ষমতা যার আছে, নিয়ন্ত্রণ বোধ যার আছে, তিনি এটা। খারাপ ব্যবহার করে, গালি দিয়ে মানুষের মন পাওয়া যায় না। আজকে একটা দুঃখ আমার অবশ্যই লাগে যে আমি 99 সাল থেকে শেখ হাসিনার কর্মকাণ্ডের যে বিরোধিতা করেছেন, তাকে সরকার থেকে উৎখাত করার জন্য, সরাবার জন্য, গণতান্ত্রিক ভাবে সরাবার জন্য যে চেষ্টা করেছি, যারা এই 24-এ অভ্যুত্থান করেছে, তারা তো আমার চেষ্টার কোনো মূল্য দেয়নি, স্বীকারও করেনি। বিএনপি যে করেছে সেটাও স্বীকার করেনি। লতিফ সিদ্দিকী যে 15 বছরই করছেন, স্বীকার করেনি। সাধারণ আপামর জনসাধারণ লাখে লাখে তাদেরকে বিশ্বাস করে রাস্তায় নেমেছিল, এটাও তো এই 24 সালেরা স্বীকার করেনি। যে জন্য আমি খুব দুঃখিত যে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তাকে বাধা দিতে রাস্তায় মানুষ ঝাঁপিয়ে পড়বে না। তাদের এই ব্যর্থতা, 24-এর ব্যর্থতা, 24-এর এই নেতাগুলোর ব্যর্থতা, টিএসসিতে অবাধে টাকা তোলা, বন্যার্থদের সে টাকা দিতে না পারা, আমাদেরকে বড় হতাশ করে দিয়েছে। আগে রাজনৈতিক মানুষকে মানুষ বড় বেশি সম্মান করত। আগে 2টা কলেজের ছাত্র কোনো দোকানে গেলে দোকানি মনে করতো যে আমার দোকানে আর কোনো অন্যায় হতো, কেউ এসে জোর করে আমার জিনিস নিতে পারবে। এখন তো 2টা ছেলে গেলে সে দোকানিরা কাঁপতে থাকে যে কখন আমার দোকান ভেঙে নিয়ে। এই যে বিপর্যয়, এখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। 71 সালের মুক্তিযুদ্ধ কারো বাবার সম্পত্তি না, কারো একার না। 50, 60, 70 লাখ বাদে আর সবাই 71-এর মুক্তিযুদ্ধ সমর্থন করছে। কেউ খেতে দিয়েছে, কেউ করতে দিচ্ছে। সেই মুক্তিযুদ্ধকে আমরা কেউ যদি আমাদেরই করে নেই, এক দলের করে নেই, তাহলে সেটার জন্য বিক্ষুব্ধ হবেই। জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ করেছি, সেই জয় বাংলা কারো একার ছিল না। জয় বাংলা ছিল সারা বাংলাদেশের সকল মানুষের। হ্যাঁ, রাজাকারের হয়তো ছিল, আলবদরের ছিল না, আল শামসের ছিল না, বাকিদের তো ছিল। আমরা তাও করতে দিই নাকি যে জয় বাংলা শুধু আমার না, তোমারও। আমরা অনেক ভুল করেছি, আমাদের সেখান থেকে বেরিয়ে আসা উচিত। আমি জীবনে যা ভুল করেছি সেখান থেকে সব সময় বেরিয়ে আসার চেষ্টা করেছি। আপনি জানবেন কিনা জানি না, আমি 67 সালে টাঙ্গাইলে একটা রিক্সাওয়ালাকে স্যান্ডেল দিয়ে বাড়ি দিয়েছিলাম। 4 আনার জায়গায় 6 আনা ভাড়া চেয়েছিল বলে গিয়েছিলাম চাঁদা চাইতে 5 টাকা। সে ভদ্রলোক আমাকে বলেছিল 3 টাকার বেশি সে চাঁদা দিতে পারবে না, কারণ সে ঘুষ খায় না। জানি না সে ঘুষ খেত কি খেত না, তখন এত ঘুষ ছিল, ঘুষ ছিল, এত ছিল না, এত সহজ ছিল। আমি ওই ভদ্রলোকের, আমার মেজাজ খুব খারাপ হয়েছে, মন খারাপ। আমি, অনেকেই মনে করে মুক্তিযুদ্ধ করেছি, পাকিস্তানিদের হারিয়েছি, ধররে মাররে কাটরে, এই হলো কাদের স্মৃতি। না, আমি চোখে দেখে একটা পিঁপড়াকেও পাড়া দিয়ে মারি নাই, কারণ আমার পিঁপড়ার জীবন দেওয়ার ক্ষমতা আমার নাই। তাই আমি যখন চাঁদা চেয়ে বিফল হয়ে মনে কষ্ট নিয়ে বাইরে বেরিয়েছিলাম, তখনই আমার মনে হয়েছিল আমি রিক্সাওয়ালাকে ওরকম স্যান্ডেল দিয়ে মেরে আমি অন্যায় করেছি। ওটা তো আমি ডিসির গুলোকে মারতে পারতাম,
ওটা যদি এসপির পোলাকে মারতে পারতাম, ওটা যদি কোনো জমিদারের ছেলেকে মারতে পারতাম, কিংবা আইয়ুব খানের কোনো চাচা ভাইস্তাকে মারতে পারতাম, ঠিক আছে, ওটা আমার জন্য মানানসই ছিল। কিন্তু রিক্সাওয়ালার গায়ে হাত দেওয়া আমার মানানসই। আমি অনেক খোঁজাখুঁজি করে নিরালার মোড়ে সেই রিক্সাওয়ালাকে পেয়ে তার দু পা চেপে ধরেছিলাম। রিক্সা ছুটে গিয়েছিল, যেখানে 4 আনার জায়গায় 6 আনা ভাড়া দিতে আমার বেঁধেছিল, সেইখানে রিক্সার যিনি যাত্রী ছিলেন তার হাত ভেঙেছিল, পাও ভেঙেছিল, রিক্সা ভেঙেছিল। সেই সব ঠিক করতে আমাদের তখন 70 টাকা খরচ হয়েছিল। সেটাও কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে দিয়ে জি। দিয়েছে। তাই জন্য আপনাকে আমি বলছি, আর বাঁচবো কতদিন জানি না। একজন মুসলমান হিসাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে বাঁচা অন্যায়। আল্লাহ জবাব চাইবেন, আমি এই জবাব কেন দিতে যাব, কেন দিতে যাব? আজকে আপনি আমাকে ডেকেছেন, প্রশ্ন করেছেন, খুব খুশি হয়েছে। আমার বিশ্বাস এ দেশ সোনার দেশ। হ্যাঁ, সোনা বানাতে যেমনি নানান ঘাত প্রতিঘাত থাকে, নানান বাছাই করা হয়, পুরে পুরে খাক করা হয়, তেমনি আমাদের কাউকে কাউকে পুরে খাক করতে হবে সোনা হওয়ার জন্য। সেই জন্য সরকারকে বলবো, ভেবে দেখুন, আগামী 16 তারিখ পর্যন্ত ভেবে দেখুন। অভিযোগ বহু লোক করা যায়, সে দেখুন। যদি আপনাদের মনে হয় লতিফ সিদ্দিকীকে সেই কি বলে শাপলা চত্বরের মামলায় হেফাজতিদের বিরুদ্ধে মামলায় আপনাদের ভালো হবে, তাহলে জোরে সোরে বলতে। 5ই মের আগে হেফাজতিরা যখন এসেছিল, আমি কিন্তু মিরপুরে তাদের পানি খাওয়াতে গিয়েছিলাম, খাবার জি, নিয়ে আমরা জানি। গিয়েছি। আমার কাছে মনে হয়েছিল সত্যিকার অর্থে তারা ঠিক করছে। রসুলের অপমান, আল্লাহর অপমান, কোরআনের অপমান, এটা মানতে পারি। তবে কদিন পরে যখন দেখলাম হেফাজতের যে তারা 13 দফা দাবি, তাদের আমি 1 দফা দাবির সঙ্গে একমত ছিলাম, সেই জন্যই আমি গিয়েছি। আপনি বলছেন যে 24-এর আন্দোলনের পরবর্তী যে রাজনীতি, সেখানে 24 আন্দোলনকারীদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণে মানুষ আর এখন সহজে কারোর ডাকে রাজপথে নামবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে যা করা হয়ে আসছে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র তো নানান পর্যায়ে চলছে, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে। ধরুন আপনিই ডাক দিলেন আন্দোলনের, গণমানুষের স্বার্থে, দেশের স্বার্থে, তাহলে মানুষ নামবে কিভাবে? মানুষ তো বারবার মানে সিঁদুরে মেঘ দেখলে পালায়, সেই অবস্থা, ঘরপোড়া গুড়োর মতন। আমি আমার আত্মা থেকে আপনাকে বলছি, আমাকেই ডাক দিতে হবে, এর কোনো প্রয়োজন আমি দেখি না। একটু অপেক্ষা করুন, আত্মার থেকে ডাক আসবে, মানুষের থেকে ডাক আসবে, আল্লাহর তরফ থেকে ডাক আসবে, এবং সে ডাক ফিরাবার কোনো পশু শক্তির ফিরাবার কোনো ক্ষমতা থাকবে না। অনেক অনেক ধন্যবাদ বঙ্গবীর কাদের সিদ্দিকী আপনাকে। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা, এবং অবশ্যই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লতিফ সিদ্দিকীর জন্য আমাদের শুভকামনা। দর্শক, আপনারা যারা শুনছিলেন, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি যে সাদা কাগজের তালিকার কথা বললাম, সেই সাদা কাগজের তালিকায় কি আছে আমরা তো জানি না। কিন্তু আপনি যদি ওই ভিডিওটা দেখে থাকেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কার্যকরের যে কথাবার্তা, দুপাশে দুই দেশের প্রতিনিধিরা, কার্যকরের প্রতিটি লোক কিন্তু খুব সিরিয়াস চেহারা নিয়ে আছে। অনেকটা ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদকারীরা যেরকম চেহারা নিয়ে থাকে, একই রকম। এমনকি ব্রেন ক্রিস্টেনসনও হাসছিলেন না। এপাশে বাংলাদেশের প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর, শামা ওবায়দ, বাকি সবাই কিন্তু গম্ভীর। সাজিও বডি ল্যাঙ্গুয়েজও খুব সিরিয়াস ছিল, বাকি সবার। এবং বৈঠকের সময় তারেক রহমান ওনার ডান পাশ থেকে সে কাগজটা হাতে দিয়ে, সাদা কাগজটা, উনি কিন্তু দেখিয়েছেন
এবং এটা দেখানোর মানে হলো আই উইল লুক ইনটু ইট, আমি এটা দেখবো। এখানে এটা বোঝার জন্য তার অনেক বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। তো ওই কাগজে তো অবশ্যই কিছু ভয়ঙ্কর কিছু দাবি আছে। ভয়ঙ্কর দাবির মধ্যে তো একটা হতে পারে না, অবশ্যই আছে, যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, পরিবেশ সৃষ্টি করা, এটা অবশ্যই আছে। এটা আমি নিশ্চয়তা দিয়ে বলছি, ওটা আছে। বিএনপি সরকার এখন আমেরিকা যা চাইবে তাই করতে হবে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, অবশ্যই দিতে হবে, এবং দিবে, এবং যা যা বলবে তাই করতে হবে। করলে তারপর একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিস্থিতির মাধ্যমে একটি নির্বাচন দিতে হবে। এর বাইরে কোনো উপায় নেই। যারা স্বপ্ন দেখছেন বিএনপির বাইরে কিছু দল, যে আমরা ওরা 10 বছর ক্ষমতা থাকবে, 5 বছর, ওই সমস্ত স্বপ্নের দিন শেষ। এখন পুরো পাশার ডানটা উল্টে গেছে, অথবা এবার ট্রাম্প প্রশাসন তাদের আসল চেহারা দেখাচ্ছে। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সফর শেষ হচ্ছে। শেষ দিনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে বিধ্বস্ত বিব্রত চেহারায় বেরিয়ে এসে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ভারত চীন করিডর, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আঞ্চলিক নিরাপত্তা, কোনো বিষয়েই তার সঙ্গে সার্জিও গোরের কোনো আলাপ হয়নি। কিন্তু সার্জিও গোর তার পরের দিন সকল রকম কূটনৈতিক আচার আচরণ প্রথা এক রকমের ভঙ্গ করে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন, এবং সে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। মানে সার্জিও গোরের সফরটা শেষ পর্যন্ত কেমন হলো, কিভাবে একে দেখা যায়, এবং সার্জিও গোর মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প এ সফরের মাধ্যমে তারেক রহমান সরকারকে কি বার্তা পাঠালেন, এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ব্লিটজ সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মানে সার্জিও গোরের এই সফরটা যে বেশ আলোড়ন তোলা হবে সেটা বোঝা যাচ্ছিল। মানে তারেক রহমান চীন গেলেন আর তার পরপরই তার এই সফরের ঘোষণা, কাজেই এবং সার্জিও গোরের দায়িত্বটাও যেমন বিশেষ দূত হিসেবে তিনি আসলে বিশেষ বার্তা বহন করেই আসেন। অথচ পররাষ্ট্রমন্ত্রী তো বলেছিলেনই প্রেস ব্রিফিংয়ে বিশেষ কোনো বিষয়ে আলাপই হয় নাই। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক, দুদেশের বাণিজ্য, এসব বিষয়ে আলোচনা হয়েছে বলা হচ্ছে। মানে ঠিক কি বার্তা নিয়ে সার্জিও গোর এলেন এবং দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকটা, সেটা তো ভোলা যাচ্ছে না আসলে। একজন রাষ্ট্রদূতের সঙ্গে কি বৈঠক থাকতে পারে ঢাকায় এসে? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আপনার সঙ্গে কথোপকথনে আমরা প্রায় 2 সপ্তাহ আগে যখন বলেছিলাম যে সার্জিও গোরের সাথে ঢাকায় দীনেশ ত্রিবেদীর বৈঠক হবে, তখন তো অনেকেই ভেবেছিলেন আমরা বুঝি গুজব ছড়াচ্ছি। গুজব তো আমরা ছড়াই না, আমরা আগে তথ্য জানতে পারি। তো 30 জুলাই আমাদের প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সার্জিও গোরের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে সার্জিও গোরের সঙ্গে আরো 3 জন ছিলেন, মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও আরো 3 জন। কিন্তু দুজনই হলেন সার্জিও গোরের বিশেষ উপদেষ্টা, সিনিয়র উপদেষ্টা, এবং একজন তিনি ছিলেন সিকিউরিটি অফিসার, সরকারি নিরাপত্তা কর্মকর্তা। এরপর বৈঠকের পর যখন প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের সামনে আসলেন, লন্ডনে সেই লোকটাকে নিয়ে, যেটা প্রধানমন্ত্রীর পারিষদের গোপাল ভাঁড়, যে সারাক্ষণ তাদের হাসে, হুমায়ুন কবির। তো ওনার চেহারা দেখে আমরা তো সাংবাদিকরা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝি কি হয়েছে। তো সেই বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছিল যে তিনি এইমাত্র একটা মল্ল যুদ্ধ করে, যুদ্ধ উনি করেননি, উনি আছাড় খেয়ে এসেছেন অনেকগুলো। এবং তারপর আমরা দেখলাম যে নৈশ ভোজটা বাতিল হয়ে গেল,
সার্জিও গোর 30 জুলাই রাতেই, গভীর রাতে, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করলেন, জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করলেন, এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়, যে তিনি কিন্তু এনসিপির সঙ্গে কোনো বৈঠক করলেন না, যে এনসিপি কে মনে করা হয় আমেরিকার ব্রেইন চাইল্ড। এরপর আপনি দেখেছেন মানে আজকে, আপনি এই যে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের কথা বলছেন, সে খবর তো বেরিয়ে আসেনি। মানে আপনি বলছেন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক হয়েছে সার্জিও গোরের, মানে এনসিপির সঙ্গে বৈঠক করেন নাই তাতে কিন্তু অবাক হওয়ার কিছু নাই, কারণ পল কাপুরও তো এসে বাতিল করেছিলেন জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক। সার্জিও গোর জামায়াতে ইসলামী, বিএনপি এদের সঙ্গে বৈঠক করেন নাই? মানে আমরা যে বৈঠক হতো আমরা জানতাম, বৈঠক হয় নাই। বিএনপি বা জামাতের সঙ্গেও কোনো বৈঠক হয়নি, আর বৈঠক করার কোনো কারণও নাই, কারণ বিএনপি মানেই তো তারেক রহমান। আর এবার তো সাজিগুর এসছেন একটি অন্যরকম বিষয় দিয়ে। উনি তো রাগান্বিত। আপনার সঙ্গে যখন আমার কথা হয়েছিল আগে, বলেছিলাম যে চীনের রাষ্ট্রদূত যে করিডোরের ঘোষণা দিয়েছেন, হচ্ছে ওয়াশিংটন বলবে হোয়াট ইজ হ্যাপেনিং, এক্স্যাক্টলি এটাই বলতে এসেছিলেন সার্জিও। আজকে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার 30 মিনিট বা একটু বেশি সময় বৈঠক হয়েছে, আপনি লক্ষ্য করেছেন যে প্রধানমন্ত্রীর হাতের কাছে একটি কাগজ ছিল। এই কাগজটা সার্জিও করি তাকে দিয়েছেন, এবং এটা তালিকা, এবং সেই তালিকায় হলো কিছু, মানে আমি যদি একটু ভদ্র ভাষায় বলি তাহলে আবদার, আর যদি সঠিক ভাষায় বলি তাহলে নির্দেশ, যেগুলো পালন করতে হবে। এখন আমাদের প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আসলে খুবই দিকভ্রান্ত। কয়েকদিন আগে উনি যে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সম্পর্কের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে উনি বলেছেন যে উনি অনেক দেশের সঙ্গে সম্পর্ক রাখবেন, স্ত্রী আর সতীনের মধ্যে এরকম কি একটা শব্দ উনি ব্যবহার করেছেন। তো মানে উনি কাকে স্ত্রী মনে করছেন আর কাকে সতীন, সেটা তো আমরা জানি না। আর উনার মগজে এই সতীন জাতীয় জিনিস ঘুরে কেন? এটা তো জামাতে ইসলামীর মোটামুটি এটা সিগনেচার আইটেম হয়ে গেছে। জামাতের অনেক লোক এখন দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী ইত্যাদি। তো এই যে প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি কূটনৈতিক শিষ্টাচার জানেন না। কূটনীতিতে এই ধরনের শব্দ ব্যবহার করা যায় না। তো উনি কেন শিষ্টাচার ভুলে গেছেন? উনি তো আসলে ডিপ্লোম্যাট নন। আমি বারবার বলেছি উনি কেরানি। তো এখন উনি আরো বেশি উদ্ভ্রান্ত হয়ে গেছেন, বিভ্রান্ত হয়ে গেছেন। আমেরিকার চাপ একদিকে, চীনের চাপ অন্যদিকে। সবচেয়ে শকিং যেটা, খলিলুর রহমান কিন্তু জানতেন যে সার্জিও ঢাকায় এসে ভারতের হাই কমিশনার সেই দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটা শুরু হয়েছে 31 জুলাই সকাল 9টায়, এবং বৈঠকের স্থায়িত্ব ছিল 1.5 ঘন্টা, দীর্ঘ 1.5 ঘন্টা। তার মানে ওই সময় তো নিশ্চয়ই ওনারা চা কফি খাননি, আলোচনা হয়েছে। তা আমরা সবাই জানি যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এখন ক্রমশ এই বাংলাদেশের ক্ষেত্রে এক অক্ষে চলে এসছে। এখন দেখুন আরো কিছু আমাদের বাংলাদেশের জন্য কিছু অসম্মানজনক ঘটনা ঘটেছে। যে আপনার সঙ্গে এই আগের কথোপকথনে, যে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক আমি রহমানকে, যদি এই প্রসঙ্গটায় আসবো, প্রধানমন্ত্রী তারেক রহমানকে তবু ভারত যেতে হবে কিনা, কারণ এখন আবার মুখ খুলে সার্জিও গোর আসবার আগের দিনই তো দীনেশ ত্রিবেদীর সঙ্গে খলিলুর রহমানও দেখা করলেন, তখন থেকে ভারত সফর নিয়েও কথা বলছেন তারা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন। সার্জিও গোর তো বোধহয় থাকলেন ওয়েস্টিন হোটেলে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই এদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হলো, সেটা গোপনে কি করে হলো এবং কার সঙ্গে তিনি বৈঠক করলেন? মানে সেসব কি জানতে পেরেছেন বা জানানোর কোনো সুযোগ আছে? আর বাংলাদেশের
প্রধানমন্ত্রীর সঙ্গে 30 মিনিটের বৈঠক, সার্জিও গোর ঢাকা পর্যন্ত এলেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন মানে প্রায় কোনো বিষয়েই তাদের আলোচনা হয় নাই, একরকমের সৌজন্য সাক্ষাৎ। আর দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1.5 ঘন্টার বৈঠক, ওই বৈঠক শেষে কিন্তু দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোর দুজনই ভারতের সংবাদ মাধ্যমে অন্তত কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে তারা বাংলাদেশের নিরাপত্তা, আঞ্চলিক বাংলাদেশের উন্নয়ন আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। এসব নিয়ে কথা বলতে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলতে ঢাকায় আসা কেন? নাকি এটা কোনো সরাসরি বার্তা? মানে এটা তো একরকমের অপমান। দেখুন, শ্রী দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিও গোর ঢাকায় দেখা করেছেন একটি স্পষ্ট বার্তা দেওয়ার জন্য যে ভারতের সঙ্গে তাদের সম্পর্কের গভীরতাটা কতটুকু। আর প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যা বলেছেন যে সৌজন্য সাক্ষাৎ, তো ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সার্জিও গোর দিল্লি থেকে ঢাকায় চলে আসছেন। সৌজন্য সাক্ষাৎ তো এই প্রবাসী পররাষ্ট্রমন্ত্রীর সাথে আসিয়ানের বৈঠকেই দেখা হলো সার্জিও গোরের। আবার কেন সৌজন্য সাক্ষাৎ? ওনারা শাক দিয়ে মাছ থাকতে চাচ্ছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে ব্রিক্স সম্মেলনে যে আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে, আপনার সঙ্গে কথোপকথনে আমি তখন বলেছিলাম যে এটা ভারত যেহেতু ব্রিক্স এর হোস্ট কান্ট্রি, সেই হিসাবে তারা তারেক রহমানকে ইনভাইট করেছে। নরেন্দ্র মোদীর ইনভাইটেশন নয়, নরেন্দ্র মোদীর ইনভাইটেশন আগেরটা ছিল। এবার বাংলাদেশ বলছে নরেন্দ্র মোদীর ইনভাইটেশন, নরেন্দ্র মোদীর ইনভাইটেশন আরেকবার সাজিলে খাইব। এবার যদি নরেন্দ্র মোদী একটা ইনভাইটেশন কোন রকমে দিয়ে দেন, দেখবেন যে সবকিছু বাদ দিয়ে ওনারা এবার ছুটে যাবেন। কারণ ওনারা এবার বুঝে গেছেন যে ওনারা যে ভেবেছিলেন আমেরিকাকে খুশি রাখবো ভারত বাদ, সেটা আর হচ্ছে না। দুই, আমি যে সাদা কাগজের তালিকার কথা বললাম, সেই সাদা কাগজের তালিকায় কি আছে আমরা তো জানি না। কিন্তু আপনি যদি ওই ভিডিওটা দেখে থাকেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সার্জিও গোরের যে কথাবার্তা, দুপাশে দুই দেশের প্রতিনিধিরা, সার্জিও গোরের প্রতিটি লোক কিন্তু খুব সিরিয়াস চেহারা নিয়ে আছে। অনেকটা ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদকারীরা যেরকম চেহারা নিয়ে থাকে একই রকম। এমনকি ব্রেন ক্রিস্টেনসনও হাসছিলেন না। এপাশে বাংলাদেশের প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর, শামা ওবায়দ, বাকি সবাই কিন্তু গম্ভীর। একমাত্র গোপাল ভাঁড়, হুমায়ুন কবির হাসছিল দাঁত বের করে। তো সে দাঁত বের করে হাসছিল কেন সেটা আমি জানি না, সে তো লন্ডনে ছিল, ইংরেজি তো নিশ্চয়ই জানে। কিন্তু তার হতে ধরে নিয়েছে যে এইভাবে দাঁত বের করে হাসলে মানুষ বুঝবে আমরা খুব ভালো আছি। কিন্তু মানুষ যে এরই মধ্যে বুঝে গেছে যে এইটা হলো তারেক রহমানের পরিষদের একটি গোপাল ভাঁড়। তো এদের সবার বডি ল্যাঙ্গুয়েজ খুব সিরিয়াস ছিল, সার্জিও গোরের বডি ল্যাঙ্গুয়েজও খুব সিরিয়াস ছিল, বাকি সবার। এবং বৈঠকের সময় তারেক রহমান ওনার ডান পাশ থেকে সে কাগজটা হাতে দিয়ে, সাদা কাগজটা উনি কিন্তু দেখিয়েছেন। এবং এটা দেখানোর মানে হলো আই উইল লুক ইনটু ইট, আমি এটা দেখবো। এখানে এটা বোঝার জন্য তার অনেক বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। তো ওই কাগজে তো অবশ্যই কিছু ভয়ঙ্কর কিছু দাবি আছে। ভয়ঙ্কর দাবির মধ্যে তো একটা হতে পারে না, অবশ্যই আছে, যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, পরিবেশ সৃষ্টি করা, এটা অবশ্যই আছে। এটা আমি নিশ্চয়তা দিয়ে বলছি, ওটা আছে। আরো অনেক কিছু আছে। এখন ইনাদের আর খলিলুর রহমান সাহেবের ভাষায় যে স্ত্রী আর সতীন, এই সমস্ত ফাতরামো চলবে না, ফাজলামো চলবে না। আমেরিকার সঙ্গে সম্পর্ক করেছেন, আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন, আমেরিকা নিয়ে থাকতে হবে, কিনতে হবে, ওরা বিক্রি করবে, টাকা দিয়ে কিনবেন প্রচলিত বাজার মূল্যে কয়েক গুণ বেশি দামে। তাহলে আপনাকে ক্ষমতায় বসানোই হইতে এই কারণে। আর যদি ভাবেন যে না এটা আমি মানি না, তাহলে ক্ষমতা ছেড়ে দিতে হবে। চীনের কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে, এর কাছ থেকে, ওর কাছ থেকে টাকা নিবেন, এগুলো আর হবে না। দ্বিতীয় হলো, দেখুন, ওনারা খুব
জজবায় পড়ে, আবেগে পড়ে, উন্মাদনায় পড়ে যে পাসপোর্টে আবার এক্সেপ্ট ইসরায়েল ফিরিয়ে নিচ্ছেন কার জন্য? ইরানকে খুশি করার জন্য। এটা বোঝার জন্য বিশেষজ্ঞ করার দরকার নাই। এখন তো বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোটে, ইরান বিরোধী সামরিক জোটে যোগ দিয়েছে। আপনাকে আমি বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে বলবে। এটা কিন্তু সেই স্বীকৃতির রাস্তায় এবার হাঁটা শুরু হয়ে গেছে, এবং বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে। কোনো উপায় নেই, দিতেই হবে। সব মিলিয়ে আমাদের তারেক রহমান সাহেবের জন্য একটি অপ্রত্যাশিত সময় চলে এসছে। কারণ উনি যেটা চাইছিলেন না, যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক, সেটাই আসবে, কোনো উপায় নেই। হ্যাঁ, এবং আপনি যেটা চাইছিলেন চীনের কাছে যাবেন, এখানে ওখানে যাবেন, কোনো উপায় নেই। বিশ্ব ব্যাংক টাকা দিবে না, এশীয় উন্নয়ন ব্যাংকও টাকা দিবে না, আর আমেরিকা তো টাকা দেয়ই না। মানে আপনাকে তো ক্ষমতায় বসানো হচ্ছে, আপনি সে বসার খাজনা দিবেন না? খাজনা দিয়ে যেতে হবে। কারণ আপনি তো একটি স্বাধীন রাজনৈতিক দল না, যে আপনি নর্মাল পরিস্থিতিতে নির্বাচন করে ক্ষমতা আসছেন। আপনাকে একটি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া হতে ক্ষমতায় আসার জন্য। আপনি এসছেন, আপনি ক্ষমতায় এসছেন, সো আপনি বলেন ইউ হ্যাভ এ ড্রিম, ইউ হ্যাভ এ প্ল্যান, সরি, আপনার একটি প্ল্যান আছে। আমেরিকানদের আরো বড় প্ল্যান আছে। আপনার প্ল্যান শোনার সময় আমেরিকানদের নাই। আপনাকে তো এরকম প্রকাশ্য বৈঠকে তালিকা ধরায় দিচ্ছে, আমরা তো দেখেছি ভিডিওতে। তো আপনার অবস্থাটা কতটুকু অসহায় যে আপনাকে তালিকা ধরিয়ে দেয়, আপনার কিন্তু এই যে ডিনার তারা ধমক খায় না। খাওয়া বা সবক দেওয়া মাত্র যে তারেক রহমান সরকারের পররাষ্ট্র নীতিও একদম পাল্টে যাচ্ছে, মানে সৌদি জোটে গিয়ে যোগ দিলেন তারা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে সার্জিও গোরের বৈঠকের পরের দিনই তারপর যেটা বলছিলাম যে খলিলুর রহমান শেষ পর্যন্ত 1 মাসের বেশি সময় বাদে যে দীনেশ ত্রিবেদীকে দেখা দিতে পারলেন, সেটা সার্জিও গোর আসার ঠিক আগে ম্যানিলায় একবার বৈঠকের পর। এবং এই যে এখন ভারত সফরের কথা বলছেন, এমনকি একটা প্রপার আমন্ত্রণ পত্র ছাড়া, ওই আমন্ত্রণ পত্রে একবারও প্রধানমন্ত্রী পর্যন্ত লেখা হয় নাই তারেক রহমানকে, এরপরেও ভারত সফরে যাওয়ার কথা বিবেচনা করছেন। এই যে পরিস্থিতিটা তৈরি হলো, তাতে তো মনে হচ্ছে আমেরিকার ধমক খেলে সব কিছুই মেনে নিতে হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন যে কোনো রাখঢাক রাখবেন না, এই ধরনেরই আচরণ করবেন, দূত পাঠাবেন, তারা এসে রাষ্ট্রদূতের সাথে বৈঠক করবেন বেশি সময় প্রধানমন্ত্রীর চাইতেও। এসব যে করবেন, এটা আগে আন্দাজ করতে পারেন নাই কেন খলিলুর এবং তারেক রহমান? না, খলিলুর তো আমি আগেই বলেছি যে প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর সে তো এটা কেরানি, ও তো ডিপ্লোমেসি কিছু জানে না। ও আমেরিকার চাকর হিসেবে কাজ করছে। ও আন্দাজ করতে পারলে তো দীনেশ ত্রিবেদীর সঙ্গে আগেই দেখা করত। এবং আপনার এই অনুষ্ঠানে আজকে আমি এখন বলছি যে আপনি দেখবেন আগামী সপ্তাহে এই তারেক রহমান সাহেব দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করবেন, দীনেশ ত্রিবেদীকে নিয়ে গল্প করবেন, ডিনারও খাওয়াতে পারেন। কারণ এখন উনি বুঝে গেছেন বার্তাটা, মেসেজ ইজ লাউড এন্ড ক্লিয়ার। কিন্তু যত কিছুই হোক, এখন ওনাদের ভারতের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায় নাই। এখন ওনাদের চীনের সঙ্গে প্রেম করার একদম সমস্ত চিন্তা বাদ দিতে হবে, এবং তার ফলে চীন ক্ষেপবে, তাতেও কিছু আসে যায় না। আপনারা ভেবেছিলেন যে ওই আবার খলিলের ভাষায় স্ত্রী আর সতীন, মানে আমেরিকার চীন, এই সমস্ত ফাজলামো আমেরিকার সাথে চলে না। এই সমস্ত ফাজলামো ভারতের সাথেও চলে না। কাজেই বিএনপি সরকার এখন আমেরিকা যা চাইবে তাই করতে হবে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, পৌঁছে দিতে হবে, এবং দিবে, এবং যা যা বলবে তাই করতে হবে। করলে তারপর একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে একটি নির্বাচন দিতে হবে। এর বাইরে কোনো উপায় নেই। যারা স্বপ্ন দেখছেন বিএনপির বাইরে কিছু দল, যে আমরা ওরা 10 বছর ক্ষমতা থাকবে, 5 বছর, ওই সমস্ত স্বপ্নের দিন শেষ।
এখন পুরন পাশার ডানটা উল্টে গেছে, অথবা এবার ট্রাম্প প্রশাসন তাদের আসল চেহারা দেখাচ্ছে। এই আসল চেহারা দেখতে থাকুন, আগামীতে অনেক কিছুই পরিষ্কার হবে। তারেক রহমান সাহেবের হাতে এখন কোনো অপশনস নেই, বড় বড় কথা বলার কোনো অপশনস নেই, কারণ দেশে টাকা নেই। আর এই প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলকে যতক্ষণ বাদ না দিবে, ততক্ষণ তারেক রহমান সাহেবের বিপদ আরো বাড়বে। আর ওই গোপাল ভাটটাকে, যেটাকে লন্ডন থেকে নিয়ে আসছে হয়তো খাসে, এই সমস্ত লোকজন বাদ না দিলে, তারেক রহমান সাহেবের ফরেন পলিসি ক্লিয়ার না করলে, ওনার তো ফরেন পলিসি নেই, আমি আপনাকে একাধিকবার বলেছি, ঠিক করতে হবে। পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে, রাজনীতি ঠিক করতে হবে, আওয়ামী লীগকে আসতে দিতে হবে, আওয়ামী লীগের সঙ্গে মিলে রাজনীতি করতে হবে। আপনি পৃথিবীর একমাত্র ক্ষমতাবান শাসক নন যে আপনি যা চাইবেন তাই করবেন। আপনি আমেরিকার কাছে দাসখত দিয়ে ক্ষমতায় এসেছেন, এটা আপনাকে মনে রাখতে হবে। কাজেই যাদের কাছে দাসখত দিয়ে এসেছেন, তারাই চায় না আওয়ামী লীগ রাজনীতিতে না আসুক। আপনি কি করবেন? কিন্তু এই যে পরিস্থিতিটা তৈরি হলো এবং যে ব্যবহার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত করছে, মানে ভারত তো চরম উচ্ছ্বাস দেখাচ্ছিল যখন তারেক রহমান দেশে ফিরেছেন। তার মায়ের মৃত্যুতে যে ধরনের শোক, গভীর শোক ভারত দেখালো, যে ধরনের জেস্চার দেখালো, পররাষ্ট্রমন্ত্রী নিজে চলে এলেন। আহ, এরপর প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানকে যে ধরনের ব্যক্তিগত চিঠি লিখলেন, সেই জায়গা থেকে ভারত যে এখন প্রধানমন্ত্রী হিসেবেই তারেক রহমানকে সম্বোধন করছে না, কিংবা এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের দূত এসে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বলছেন, তাতে আপনি কি, মানে আপনার অ্যানালিসিসটা কি? আমার অ্যানালিসিস আমি নানা সময়ে বলছি যে আপনার অ্যানালিসিসটা কি, মানে ভারত যুক্তরাষ্ট্র আসলে তারেক রহমানকে মানে তিনি দীর্ঘমেয়াদে থাকবেন, তিনি নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পারবেন, তিনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন, মানে যে প্রত্যাশাগুলো তার ওপর ছিল এবং যেসব দর কষাকষি বা আপনার ভাষায় দাসখতের ভিত্তিতে বা আমার ভাষায় প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি বাংলাদেশে এসেছেন, সেগুলো তিনি বাস্তবায়ন করতে পারবেন, তারা কি আর মনে করছে, নাকি আসলে মানে সেই বিশ্বাসটা তাদের ভেঙে গেছে? প্রথমত, ভারত দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে একটি আন্তরিকতা দেখিয়েছে। প্রথম, ভারতের আন্তরিকতাকে দুর্বলতা মনে করা হয়েছে, এবং ঢাকায় যে প্রশাসন, বিএনপি সরকার, তারা অতিমাত্রায় পাকিস্তানপন্থী হওয়ার চেষ্টা করেছে, ভারত বিরোধী জোটে যাওয়ার চেষ্টা করেছে। এতে ভারত বুঝেছে যে এদের সঙ্গে ভালো ব্যবহার করার প্রয়োজন নাই। ভারত একটি আঞ্চলিক পরাশক্তি। এবার ভারত তাই করবে যেটি, যা একটি আঞ্চলিক পরাশক্তি করবে, করা উচিত এবং করে। দ্বিতীয় হলো, তারেক রহমান সাহেবের উপর তো আস্থা শেষ। উনি তো রাশিয়া গেছেন, চীন গেছেন, চীনের সঙ্গে অনেকগুলো চুক্তিও করে এসেছেন, সব আমেরিকার স্বার্থ বিরোধী। মানে ওনার কাজে পররাষ্ট্রমন্ত্রী গেছেন রাশিয়া? এই তো ওনার প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী, সে গেছে রাশিয়ায়, উনি গেছেন চীনে। তো ওনারা যা কিছু করেছেন চীনে, সবই আমেরিকার স্বার্থ বিরোধী। তো কাজেই আপনাদের যে অ্যাক্টিভিটিস খুব সাসপিশিয়াস, সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস হলে আমেরিকানরা আর আপনাকে পছন্দ করবে না। আর যেই ইউনুসকে আমেরিকানরা ডিসপোজ অফ করে দিয়েছে, অ্যাবান্ডন করেছে, তাকে আবার আপনি তার কথাই চলছেন, সবকিছু করছেন। তো তারেক রহমান সাহেবের যদি মনে হয় যে উনি 5 বছর ক্ষমতায় থাকতে চান, তাহলে উনাকে এই ফুল পররাষ্ট্রনীতিটা ঢেলে সাজাতে হবে, ইনক্লুসিভ পলিটিক্স এর ব্যবস্থা করতে হবে, এই আওয়ামী লীগকে ফেরত আনতে হবে, বড় বড় কথা বন্ধ করতে হবে, লাগামহীন কথা বন্ধ করতে হবে। সবার আগে প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলকে প্রবাসী পাঠিয়ে দিতে হবে। আর ওই যে গোপাল ভাটটা, যেটাকে লন্ডন থেকে নিয়ে আসছে সাথে করে, ওইটাকে আবার লন্ডনে ফেরত পাঠিয়ে দিতে হবে। এই শেষ সমস্ত প্রশ্ন লোকজন। আপনার কাছে, মানে এই পররাষ্ট্রমন্ত্রী খলিল নিয়ে আপনি বলছেন বটে, কিন্তু তিনিও তো আসলে ভারত যুক্তরাষ্ট্রের রেকমেন্ডেশনেই তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন। কাজেই মানে সেটাই সমাধান। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, মানে সেটা আমার একটা জাস্ট মন্তব্য, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ ফেরা নিয়ে। আপনি এর আগে আমার সঙ্গে সাক্ষাৎকারে খুব
মানে আস্থার সঙ্গে এই তথ্য দিয়েছেন যে গত প্রায় 6 মাস ধরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে সার্জিও গোরের একটা যোগাযোগ গড়ে উঠেছে। তো আবার আপনি বলছেন ঢাকায়ও এসে সার্জিও গোর আওয়ামী লীগ নেতৃবৃন্দ বা আওয়ামী লীগের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মানে এই পরিস্থিতিতে তারেক রহমান হঠাৎ বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, জাতীয় নাগরিক পার্টি মাঠে, জামায়াতে ইসলামী মাঠে, বিএনপি জামাত, জাতীয় নাগরিক পার্টি তো জানে তারা যদি আওয়ামী লীগকে পরিসর দেয় তারা টিকতে পারবে না মাঠে। এই অবস্থায় তারা আসলে আমেরিকার ধমকেও বা প্রাণ ভয় উপেক্ষায় আওয়ামী লীগের জন্য পরিসরটা তৈরি করে কি করে? মানে এসেই যদি করতো নির্বাচিত সরকার সেটা একরকম ছিল, এখন আর কিভাবে সেটা করবে তারেক রহমান সরকার? মানে বিএনপিকে একা মাঠে রাখাটাকে সেফ মনে করছেন আমেরিকা, কারণ বিএনপি আমেরিকার বিরোধী পক্ষের দিকে যাচ্ছে। তো একটা চেক এন্ড ব্যালেন্সের জন্য